তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার একটা নতুন ভিডিওতে চলে এসেছি। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে প্রনাউন। যেহেতু তোমরা জানো যে আমরা প্রথম ভিডিওতে নাউন সম্পর্কে জেনে ফেলেছি। পার্টস অফ স্পিচের 8টি ভাগের মধ্যে আমরা প্রথম ভাগটি করে ফেলেছি, যে প্রথম ভাগটির নাম হচ্ছে কি নাউন। আজকের আমাদের দ্বিতীয় ভাগটির নাম হচ্ছে প্রনাউন। প্রনাউন কি বা কেন? প্রনাউন আমরা কেন জানবো? এটা কি কাজে লাগবে? তোমরা জানো যে ইংলিশ প্রায় পুরো বিশ্বেই সবাই জানে কম বেশি করে। বিশ্বের প্রতিটি মানে লোক ইংরেজি সম্পর্কে জানে, কারণ পুরো বিশ্বটাকে যদি তোমরা ভ্রমণ করতে যাও বা ট্রাভেল করতে যাও বা জানতে চাও, তাহলে তোমাকে ইংরেজি জানতে হবে। তাহলে তুমি যে কোনো কোথাও গিয়ে তোমার ভাষা বা এক্সপ্রেশন প্রকাশ করে থাকতে পারবে, মানে সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ দ্বারাই পুরো বিশ্বটাকে কন্ট্রোল করা হয়েছে। তো আজকে চলো আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কি প্রোনাউন সম্পর্কে জানা। তা আমরা এর আগে কিছু কথা বলবো যে প্রোনাউন আমরা কেন জানবো। তোমরা জানো ইংলিশ গ্রামার, যাদের যত বেশি ইংলিশ গ্রামারে যত সে বেশি স্ট্রং, তার কথা বলার ভঙ্গি সে তত বেশি ভালো করে কথা বলতে পারে, এবং তার কোনো তাকে লিখতে দেওয়া হলে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তার লেখাটা খুব ভালো সুসজ্জিত, মানে অলংকার দিয়ে যেরকম সাজানো হয় সেরকম শব্দ অলংকার দিয়ে সে সাজাতে পারে তার প্যারাগ্রাফটাকে পুরো ভালো করে। তো তার জন্য আমরা যেহেতু নাউন সম্পর্কে জেনে ফেলেছি, এরপর আমরা জানো প্রোনাউন। তাহলে আমি একটা কথা বলতে চাই। ধরো আমি কারো সম্পর্কে বলছি, যেমন রাম সম্পর্কে বলছি যে রাম একটা ভালো ছেলে, রাম সবসময় স্কুলে যায়, রাম মায়ের কথা শুনে, রাম বাবার কথা শুনে, রাম পাড়ার প্রতিবেশীদের সম্মান করে, রাম টিচারদের সম্মান করে। এই যে রাম রাম কথাটা আমি বারবার বলছি, এই রাম। তো এই রাম কথাটা বারবার বলার জন্য একটা বিশ্রী বিশ্রী ফিল হচ্ছে। তো এই রাম কথাটাকে বারবার না বলার জন্য আমরা কিছু একটা জিনিস ব্যবহার করব। যেমন আমরা যদি বলি আমরা ইন্ডিয়ার জনগণ, আমি ইন্ডিয়াকে ভালোবাসি, আমি ইন্ডিয়াতে বসবাস করি। ইন্ডিয়া হচ্ছে একটি বিশ্বের আহ অন্যতম দেশ, যেখানে সবকিছু রয়েছে, যেখানে সমস্ত ধরনের প্রাচুর্য এবং প্রাচীনত্ব রয়েছে। কিন্তু এই যে ইন্ডিয়া ইন্ডিয়া কথাটা আমি বারবার বলছি, এই কথাটা বলতে বারবার মানে বড় ওয়ার্ডটা ইউজ করতে হচ্ছে এবং কেমন কেমন ফিল হচ্ছে। তো এই ইন্ডিয়া ওয়ার্ডটাকে অ্যাভয়েড করার জন্য এর পরিবর্তে যে ব্যবহার করব, সেটাকেই বলা হবে আমরা প্রোনাউন বলবো। ঠিক আছে? যেমন রামের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করি, যেমন আমি বললাম রাম ইজ আ গুড বয়, হি গোজ টু স্কুল ডেইলি। যেমন রাম একটি ভালো ছেলে, সে ডেইলি স্কুলে যায়। এই যে রাম এর পরিবর্তে যে হিটা ব্যবহার করা হলো, এটাই হচ্ছে প্রোনাউন। তো আমরা জানি, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা যে তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। আজকের ভিডিওটাতে আমরা প্রোনাউন সম্পর্কে জানবো ডিটেলসে, যে প্রোনাউন জিনিসটা কি, এর ভাগগুলো সম্পর্কেও জানবো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রোনাউন, দেখো এটা দুটো ওয়ার্ড দিয়ে গঠিত হয়েছে। একটা হচ্ছে প্রো। প্রো হচ্ছে প্রিফিক্স, যেহেতু আমরা সাফিক্স প্রিফিক্স মানে কি, এটা প্রিফিক্স। প্রিফিক্স মানে কথা হচ্ছে ফিক্স মানে বসা, প্রি মানে আগে, অর্থাৎ এখানেও দুটো কথা আছে, ফিক্স একটা একটা প্রি। প্রি মানে আগে, ফিক্স মানে বসা, যেটা আগে বসে কোন শব্দের তাকে বলা হয় প্রিফিক্স। যেমন এখানে প্রো, প্রো হচ্ছে কথাটা একটা প্রিফিক্স শব্দ, আর এটা কার আগে বসেছে, নাউনের আগে। আর এর মানে হচ্ছে, মানে এর মাল্টিপল মিনিং আছে। ঠিক আছে? প্রিফিক্স এর মাল্টিপল মিনিং আছে। আমরা যদি জানি, মানে যদি জানতে চাই যে প্রো, প্রো কথার মানে অনেকগুলা, হ্যাজ আ মাল্টিপল মিনিং। কিন্তু এদের মধ্যে একটা হচ্ছে কি ফোর, আর একটা হচ্ছে ফরওয়ার্ড। কিন্তু এখানে আমরা ব্যবহার করব ইন ফেভার অফ। কিন্তু এখানে যে প্রোটা ব্যবহার হয়েছে, এটা হচ্ছে ইন, FAVOUR, ইন ফেভার অফ, অর্থাৎ পক্ষে, কারো পক্ষে। ফরওয়ার্ড এগুলোর জন্য ব্যবহার করা হয় না, এখানে ব্যবহার হবে। এখানে প্রোটা কথা ব্যবহার হয়েছে ইন ফেভার অফ, পক্ষে, অর্থাৎ কারো পক্ষে যে আমরা বসাবো কাউকে, সেটা হচ্ছে। তো আমরা চলো শুরু করা যাক। তাহলে কি, প্রো মানে ইন ফেভার অফ, আর নাউন মানে নাম, অর্থাৎ নাম এর পক্ষে যে বসে, অর্থাৎ নাম এর পরিবর্তে যাকে বসানো হয় তাকে বলা হয় প্রোনাউন। চলো আমরা সংজ্ঞাটা দেখে নিই। ডেফিনেশন, কিসের ডেফিনেশন? নাউনের ডেফিনেশন। তাহলে আমরা কি বললাম, যদি ইংরেজি থেকে বলি তাহলে বলা হবে pronoun is a word which is used instead of a noun or noun equivalent is called pronoun. তাহলে দেখো, pronoun হলো এমন একটি শব্দ বা ওয়ার্ড যা নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট এর পরিবর্তে ব্যবহার করা হয়, তাকে বলে প্রোনাউন। যেমন হি, সি, ইউ, দে, ইট। তাহলে বোঝা গেল নাউন আমরা কি করলাম। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে সেই সমস্ত জিনিস যেটা নাউন এর পরিবর্তে বা নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউন ইকুইভ্যালেন্ট বলতে কি, যে নাউন এর সম যে জিনিসগুলো থাকে, এটাকে বলা হয় নাউন ইকুইভ্যালেন্ট। এর পরিবর্তে যাকে ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউন। ঠিক আছে? তাহলে প্রোনাউনের ডেফিনেশন সম্পর্কে আমরা জেনে গেলাম। এরপর আমরা জানবো প্রোনাউনের ভাগগুলো। তোমরা শুনো, আমরা কিছু জিনিস বলতে গেলে যেমন স্পেসিফিক হিসাবে বলতে হয়, নির্দিষ্টভাবে বলতে হয়, ডেফিনেট হিসাবে, যে এটা কি এটা কি না। যেমন আমরা যদি বলি যে প্রোনাউন অনেকগুলো আছে, যেমন আমরা বলি প্রত্যেকেই, একজন, দুজন, প্রত্যেকেই, তুমি, সে, ও। এইভাবে যে ভাগগুলো আছে, যে তুমি,
আবার বলছি প্রত্যেকে, আবার বলছি যে কেউ একজন, আবার বলছি কেউ না। তাহলে এই যে এগুলো আছে, এগুলোকে স্পেসিফিক করার জন্য কয়েকটা ভাগ বের করা হয়েছে প্রোনাউনের। প্রোনাউনকে আমরা প্রধানত বা প্রোনাউনকে আমরা 10 ভাগে ভাগ করি, ঠিক আছে? তাহলে প্রোনাউন কে আমরা 10 ভাগে ভাগ করি। প্রোনাউনকে আমরা 10 ভাগে ভাগ করি। প্রথম ভাগটার নাম হচ্ছে, আমরা দেখব যেগুলো হবে পার্সোনাল, ইম্পার্সোনাল, পজিটিভ, এমপ্যাথেটিক, রিফ্লেক্টিভ, রেসিপ্রোকাল, তারপরে তোমার রিলেটিভ, ইন্টারোগেটিভ, তারপরে ডেফিনিট, ইনডেফিনিটিভ, এইভাবে ভাগ করা হয়। তাহলে প্রথম ভাগটার নাম হচ্ছে কি? পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? পার্সোনাল প্রোনাউন। তাহলে আমরা জানবো এবারে যে পার্সোনাল প্রোনাউন জিনিসটা কি, ঠিক আছে? দেখো, পার্সন মানে কি? পার্সন মানে লোক, ওটাই তো, ব্যক্তি। পার্সন, এই যে দেখো পার্সন কথাটা আছে, এখান থেকে যে পার্সন কথাটা আছে এর মানে ব্যক্তি। অর্থাৎ ব্যক্তি এর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। বেশি কিছু লিখছি না, ব্যক্তি এর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। যেমন সি হি সি, ইউ, দে, হি সি ইউ দে ইত্যাদি, এই সমস্ত, আই, উই, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? এরপরে আমরা জানবো পার্সোনাল প্রোনাউন। হলো, এরপরে আমরা জানবো কি? ইম্পার্সোনাল প্রোনাউন। কি জানবো? ইম্পার্সোনাল প্রোনাউন। 2 নম্বর জানবো কি? ইম্পার্সোনাল প্রোনাউন। তো তোমরা দেখো ইম্পার্সোনাল মানে কি? যেখানে ইম, এখানে একটা প্রিফিক্স আছে, ঠিক আছে? ইম, আই এম, ইম। এই ইম প্রিফিক্সটার মানে হচ্ছে তোমার কি? ইম মানে কি? যেটা সম্ভব না আর কি। অর্থাৎ এটা অন্য মানে, উল্টো মানে করে দেয়, বিপরীত মানে করে দেয়। যেমন পার্সন মানে ব্যক্তি, আর ইমপার্সন মানে যেটা অব্যক্তি, যেটা ব্যক্তি নেই। অর্থাৎ এখানে এটা বিপরীত মানে তৈরি করে দেয় প্রিফিক্সটা। যেমন ইম্পার্সোনাল প্রোনাউন। যেমন আমরা যদি ব্যক্তি, আর যে ব্যক্তি নেই, যেমন নির্জীব বস্তুকে বলা হয় ইম্পার্সোনাল প্রোনাউন। যেমন আমরা যদি বলি যে বইটি খুব সুন্দর, তাহলে আমরা কি করবো? বইটির পরিবর্তে তো হি সে ব্যবহার করতে পারো না, কারণ ওটা তো ব্যক্তি না, ওটা যে জড় বস্তু। ওই জন্য ওই যে বলতে হবে জড় বস্তু বা নির্জীব বস্তুর জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে বলা হয় ইম্পার্সোনাল প্রোনাউন। যেমন ইট, এখানে একটি আছে যেহেতু ইট। আমি যদি বলি বইটি খুব সুন্দর, ইট, দি বুক ইজ ভেরি গুড, বইটি হয় ভালো। অ্যান্ড ইটস কালার ইজ, অ্যান্ড ইট ইজ রেড কালার, যদি বলি তাহলে এটা হচ্ছে রেড কালার। তাহলে ইম্পার্সোনাল প্রোনাউন গুলো। এরপরে আমরা তৃতীয় ভাগটা কি? তৃতীয় ভাগটা জানবো আমরা। তৃতীয় ভাগটার নাম হচ্ছে পজেসিভ প্রোনাউন। এবারে আমরা জানবো পজেসিভ। পজেসিভ মানে কি? পজেশন, কেউ বলে না এত পজেসিভ হলে হবে, কারো প্রতি তোমাকে এত পজেসিভ দেখানো উচিত নেই। তাহলে তোমরা জানো এই কথাটা প্রায় সবাই ব্যবহার করে, পজেসিভ। তোমরা যদি এই ভাগগুলোর, এই কথাগুলোর মানেগুলো মনে রাখো না, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন প্রোনাউনটা কি। যেমন বলে না, তুমি তার প্রতি এত পজেসিভ আছো, তার মানে অধিকার আছে, তাই তো? যেটা অধিকার বোঝাবে সেই প্রোনাউনটাকে বলা হয় পজেসিভ প্রোনাউন। অর্থাৎ যে প্রোনাউন দ্বারা আমরা পজেসিভ বা অধিকারকে বোঝাই তাকে বলা হয় পজেসিভ প্রোনাউন। যেমন মাইন, আওয়ার্স, yours, theirs, ইটিসি, হার্স। এটা যদি বলি এক্সাম্পল হিসেবে বলতে হবে কি? ইট ইজ MINE, এটি হয় আমার। তাহলে বোঝা গেল, ইট ইজ মাইন, এটি হয় আমার। এরপর আমরা জানবো 4 নম্বর ভাগটা সম্পর্কে। ওগুলো আমি মুছে দিয়েছি যেহেতু এটা ভর্তি হয়ে গেছিল, ওই জন্য 4 নম্বর ভাগটা জানবো। এই 4 নম্বর ভাগটার নাম হচ্ছে REFLEXIVE, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, ঠিক আছে? রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ, দেখো তোমরা এই কথাগুলো থেকে ইমফেসাইজ, আমরা বলতাম না ইমফেসাইজ মানে কি? জোর দেওয়া। অর্থাৎ যে প্রোনাউনগুলিতে রিফ্লেক্সিভ করা হবে, জোর দেওয়া হবে,
আর ইমপ্যাথিক জোর দেওয়া হবে, যেমন কি বললে, এটি আমি আমার দ্বারাই করব, তাই না? যে এটি আমি আমার দ্বারাই করেছিলাম, তোমরা নিজেরা বলো যে এটি আমি আমার দ্বারাই করেছিলাম, আই ডু ইট বাই মাইসেলফ, আই ডু ইট বাই মাইসেলফ। অর্থাৎ এগুলো আমরা যদি বলি যে রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে, বলতে হবে যে প্রোনাউনগুলি আত্মবাচক বা সেলফ ওর সেলফস দ্বারা গঠিত হয়, সেলফ যোগে গঠিত হয় এবং যার কর্ম ও কর্তা একই ব্যক্তিকে বোঝায় তাকে বলা হয় রিফ্লেক্সিভ বা ইমপ্যাথেটিক প্রোনাউন। যেমন আমি যদি বলি আই ডু ইট বাই মাইসেলফ, দেখো এখানে এটা এই যে মাইসেলফ, ইয়োরসেলফ, দেমসেলফস, ইয়োরসেলফ, yourselves, themselves, এই যে কথাগুলো আছে yourself, himself, themselves, myself, myself, yourself, themselves, itself, এই যে কথাগুলো আছে self, এই কথাগুলোই হচ্ছে কি রিফ্লেক্সিভ এন্ড ইমপ্যাথেটিক প্রোনাউন। এইটা ব্যবহার করার এখানে কারণ হচ্ছে এটার উপরে জোর দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে যে এটি আমার দ্বারাই করা হয়েছিল, আই ডু ইট বাই মাই সেলফ। তাহলে হলো, তাছাড়া তারপরে তোমরা আরো তো বুঝতে পারছো, যেহেতু আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি। এরপরের ভাগটা সম্পর্কে আমরা জানবো। এরপরের ভাগটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরের ভাগটা হচ্ছে কি DEMONSTRATIV, ডেমনস্ট্রেটিভ, PRONOUN, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ, আর তোমরা জানো একটা কথা আছে ডেমনস্ট্রেট, DEMONSTRAT, ডেমনস্ট্রেট। এই কথাটার মানে কি হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে নির্দেশ করা, ঠিক আছে, নির্দেশ করা। আর এটা হচ্ছে ভার্ব, ডেমনস্ট্রেট নির্দেশ করা, যেহেতু নির্দেশ করা এখানে কাজ করা বোঝাচ্ছে, ক্রিয়া বোঝাচ্ছে, ওই জন্য এটা একটা ভার্ব, ঠিক আছে। ভার্ব এগুলো তোমরা জানতে পারবে পরে। ডেমনস্ট্রেটিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে। এই যে ডেমনস্ট্রেট মানে নির্দেশ করা, তাহলে এই ডেমনস্ট্রেটিভ কথাটার মানে হবে নির্দেশ করা, ঠিক আছে। তাহলে আমরা যদি এর সংজ্ঞা হিসাবে বলি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে, বলতে হবে যে প্রোনাউন কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে, অর্থাৎ যে প্রোনাউন কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন আমি যদি বলি আমগুলি পচে যাচ্ছে, সেগুলি বিক্রি করো, আমগুলি পচে যাচ্ছে সেগুলি বিক্রি করো। দ্য ম্যাঙ্গোজ আর রটেন, সেল দিস ম্যাঙ্গোজ, সেল দিস ম্যাঙ্গোজ, এই ম্যাঙ্গোগুলো, দিস ম্যাঙ্গোজ, এই যে দিস ম্যাঙ্গোজ, এই ম্যাঙ্গো, দিস। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন উদাহরণ হচ্ছে THIS দিস, THAT দ্যাট, THOSE দোজ, THESE দিস, ঠিক আছে। দিস, তারপরে ইট, এটাও হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেহেতু নির্দেশ করে যে এটি হয় তোমার, ইট ইজ ইয়োরস, ইট ইজ ইয়োর, এইরকম। আর তোমরা এটাও জানো যে এই দিস আর দ্যাট এর মধ্যে পার্থক্যটা আগে, দিস থেকে আসে, দ্যাট থেকে আসে দিস, আর দিস থেকে আসে দুজ, দুজ তারাই যারা, এই যে দিস থেকে আসে দুজ আর দ্যাট থেকে আসে দিস, ঠিক আছে। তোমরা এটার ব্যবহার জানো কিনা জানি না, কিন্তু দিস মানে হচ্ছে যেগুলো কাছের জিনিস বোঝাবে। দিস তখন ব্যবহার হবে যখন কাছের জিনিসগুলো থাকবে, যেমন দিস ইজ ইয়োর গার্ল, দিস ইজ ইয়োর পেন, এটি হয় তোমার পেন। আর দ্যাট ইজ ইয়োর পেন, সেটা ছিল তোমার, যেটা দূরে হয়ে গেছে। ধরো তুমি যদি বুঝাতে চাও যে তোমার কাছে কোনো জিনিস আছে, যেমন বলে দিস ইজ ইয়োর পেন, আর যদি বলে যে ওই প্যান্টটি তোমার ছিল, দ্যাট ইজ ইয়োর পেন, দ্যাট ওয়াজ ইয়োর পেন, সরি দ্যাট ওয়াজ ইয়োর পেন, ওই প্যান্টটি তোমার ছিল। তাহলে দিস হচ্ছে কোনো কাছের জিনিস বোঝাতে, আর দ্যাট হচ্ছে দূরের জিনিস বোঝাতে। ঠিক ওইরকম ভাবে দুজ আর দিস, যেটা কাছের জিনিস সেখানে হবে দুজ, আর যেটা পরের জিনিস মানে দূরের জিনিস, ইল্ডার, যেটা বয়স বেশি, সেটা দিস ব্যবহার করা হবে, ঠিক আছে। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো। এরপরের প্রোনাউনটা জানবো আমরা ইনডেফিনিট প্রোনাউন। তো তারপরে প্রোনাউনটা কি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, 6 নম্বর প্রোনাউনটা। তোমরা জানো ইনডেফিনিট প্রোনাউন কি? আমরা জানি না, বলি ডেফিনিট ভার্ব, ইনডেফিনিট ভার্ব, তাই তো। আবার বলি যে ডেফিনেট অর্থাৎ নির্দিষ্ট। ডেফিনেট মানে কি নির্দিষ্ট করা, ডেফিনেশন বলে না, এই ডেফিনেট থেকে ডেফিনেশন কথাটা এসেছে। ডেফিনেট মানে কি করা, নির্দিষ্ট করে দেওয়া, কি করে দেওয়া, ডেফিনেট মানে নির্দিষ্ট করে দেওয়া, যেহেতু ইনডেফিনেট আছে এখানে। ডেফিনেট মানে নির্দিষ্ট করা, ঠিক আছে। ডেফিনেট মানে নির্দিষ্ট বা নির্দিষ্ট করা। আর ইনডেফিনেট যেহেতু এখানে আছে, ওই জন্য এর মানে হচ্ছে যেটা অনির্দিষ্ট, যেটা নির্দিষ্টভাবে বলা হয়নি। অর্থাৎ বলতে হবে যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন
কাকে বলা হয়? যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। যেমন আমরা যদি বলি যে, "যে কেউ একজন আসো।" তাহলে এখানে যে কেউ একজন যে বলছে এটা কি ডেফিনিট করা হচ্ছে? তোমাদের মধ্যে যে কেউ একজন আসো, তাদের মধ্যে যে কেউ একজন আসো, যে কেউ একজন হলেই হবে। যেমন কথাগুলো থাকে না? এনি ওয়ান, এভরিওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, সামবডি, এনিবডি, নোবডি, অ্যামং দ্যাম, মানে তাদের মধ্যে কেউ না, যে কেউ, সামওয়ান, সাম, এই কথাগুলো যে আছে এগুলোকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। এনিবডি, এনিওয়ান, এভরিওয়ান, সামওয়ান, অল, নো ওয়ান, নোবডি, এই কথাগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। যেমন আমি বললাম যে এনিওয়ান কামস হেয়ার, এনিওয়ান, যে কেউ একজন আসো এখানে। তাহলে যে কেউ একজন যেহেতু বলছে ওই জন্য এনিওয়ান কামস হেয়ার, যে কেউ একজন এখানে তোমরা আসতে পারো। এই যে এই কথাগুলো, নো ওয়ান ক্যান টেক দিস, কেউ নিতে পারবে না, তাই তো? এখানে কিছু কথা আছে। যেমন আমরা যদি বলি যে নন, নন কথাটার পরে প্লুরাল ভাব ব্যবহার করা হয়। কারণ যে কেউ একজন আসতে পারে না, এটা সিঙ্গুলার ব্যবহার করলে কিছু, যেমন নো ওয়ান, কেউ আসতে পারবে না, মানে যে কেউ একজনও আসতে পারবে না, কিন্তু কেউ আসতে পারবে না মানে কি সকলের মধ্যে কেউ আসতে পারবে না ওর বলেই নো ওয়ান বা এনি ওয়ান এর সঙ্গে তোমরা প্লুরাল বা সিঙ্গুলার ভাব ব্যবহার করতে পারো। ঠিক আছে, এরপরের ভাগটা আমরা জানবো। এরপরের ভাগটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। DISTRIBUTIV, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, এরপরের ভাগটার নাম হচ্ছে কি? ডিস্ট্রিবিউট। তাহলে পরবর্তী প্রোনাউনটার নাম কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে আমরা কি জানো? ডিস্ট্রিবিউট করা। তোমরা একটা কথা জানো যে ডিস্ট্রিবিউট করা, DISTRIBUT, ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট মানে কি করা? বিতরণ করা। তোমরা কি জানো? বিতরণ করা, তাই তো? ডিস্ট্রিবিউট মানে কি করা? বিতরণ করা, অর্থাৎ ভাগ করে দেওয়া। তাহলে আমরা এই কথা থেকে বুঝতে পারছি যে প্রোনাউনটা ভাগ করে দেবে, তাই তো? তাহলে এর সংজ্ঞা হিসাবে যদি আমরা বলি যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে, বলতে হবে যেসব প্রোনাউন একই জাতীয় এক বা একাধিক বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়। মানে একই জাতীয় হতে হবে ব্যক্তি বা বস্তুর মধ্যে, ব্যক্তি বস্তু দুটো হতে পারে, প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়। যেমন আমি যদি বলি ইচ, তাহলে মানে কি? প্রত্যেকেই, তাই তো? ইভরি, ইচ, ইভরি বলা যায়। আইদার, যেমন আইদার, EITHER, আইদার, নাই কেউ একজন, আইদার, নাইদার, NEIGHTER, আইদার মানে কি? যে কেউ একজন অথবা কেউ একজন নাই। যেমন ইচ অফ ইউ ক্যান ডু দিস, ইচ অফ ইউ ক্যান ডু দিস ওয়ার্ক। ঠিক আছে, তোমাদের মধ্যে প্রত্যেকেই, ইচ অফ ইউ, তোমাদের মধ্যে, এখানে ইচ অফ ইউ এটা হচ্ছে কিন্তু প্লুরাল ফর্ম। ইচ তোমাদের মধ্যে প্রত্যেকেই, মানে তোমাদের মধ্যে এক একজন বা প্রত্যেকেই ক্যান ডু দিস ওয়ার্ক। এখানে দেখো এটা প্লুরাল হওয়া সত্ত্বেও ক্যান ব্যবহার হয়েছে। যেহেতু এর সঙ্গে ক্যানই ব্যবহার হয় বেশিরভাগ, এই জন্য এখানে ভার্বটা সিঙ্গুলার নেওয়া হয়েছে, যেহেতু এটা মডেল ভার্ব ক্যান। ঠিক আছে, মডেল ভার্ব, ওই জন্য এগুলোর পরে ভার্ব ওয়ানেই ব্যবহার করা হয়, ওই জন্য এটা ব্যবহার করা হয়েছে। ইচ অফ ইউ ক্যান ডু দিস ওয়ার্ক, তোমাদের মধ্যে প্রত্যেকেই এই কাজটি করতে পারে। তারপরে আমরা এরপরের ভাগটাতে চলে যাব। এরপরের ভাগটার নাম হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তো 8 নম্বর ভাগটার নাম হচ্ছে কি? রেসিপ্রোকাল, RACI, রেসিপ্রো, রেসিপ্রো, CAL, রেসিপ্রোকাল প্রোনাউন, PRONOUN। প্রত্যেকটা ওয়ার্ডের বানানগুলো ভালো করে জেনে নেবা এবং উচ্চারণ সহ। এই উচ্চারণগুলো যদি তোমাদের মধ্যে হার্ড লাগে তাহলে তোমাদের আমি একটা ভিডিও সাজেস্ট করব, সেই ভিডিওটা আমি পরে বানিয়ে দেবো। সেটা হচ্ছে তোমাদের সিলেবেল সম্পর্কে জানতে হবে। সিলেবেল প্রত্যেকটি, এখানে যেমন সিলেবেল আছে, কয়টা সিলেবেলে ভাগ করে দেওয়া হয়, সেগুলো ভাওয়েল ওয়াইজ ভাগ হয়। যেমন যেখানে ভাওয়েল থাকবে সেটা আলাদা একটা সিলেবেল তৈরির জন্য প্রো, আর নাউন। প্রো একটা সিলেবেল, নাউন একটা সিলেবেল। ঠিক আছে, এইগুলো হয় রেসিপ্রোকাল, রে সি, রে একটা, সি একটা, প্রো একটা, কল একটা, রেসিপ্রোকাল, 4টা সিলেবেল আছে। ঠিক আছে, রেসিপ্রোকাল প্রোনাউন। চলো আমরা কথা না বাড়িয়ে এদিকে চাই। পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ যখন দুটি বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করবে, অর্থাৎ যে প্রোনাউন বা নাউন এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে, সেটা এক বা একাধিক, একের বেশি হতে পারে, এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে তাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন।
যে প্রোনাউন এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে তাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। এর উদাহরণ হচ্ছে তোমার কি ইচ আদার, ইচ আদার, আবার বলা হয় ওয়ান অ্যানাদার। যেমন উদাহরণ হিসাবে বলা হয় যদি দে লাভ ওয়ান অ্যানাদার, দে লাভ ওয়ান অ্যানাদার, তারা একে অপরের প্রতি কি করে মানে ভালোবাসে। ঠিক আছে, এরপরে যদি আমরা বলি তারপরে বলবো, এরপরে আমরা কি বলবো, দ্য টু বয়েজ হেট, দুটি ছেলে দুটি হেট ওয়ান ইচ আদার, তাই তো? তারা প্রত্যেককে ঘৃণা করে। ঠিক আছে, দা টু বয়েজ হ্যাট ইচ আদার, তারা প্রত্যেকেই মানে একে অপরকে ঘৃণা করে, ছেলে দুটো। দে লাভ ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ভালোবাসে। ঠিক আছে, এই কথাগুলোই হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এরপরে আমরা চলে যাব 9 নম্বরে, ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, ইন্টারোগেটিভ, PRONOUN, ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে আমরা কি জানি, ইন্টারোগেশন একটা মার্ক থাকে না, যে আমরা সেন্টেন্স জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ মানে কি আমরা জানি, যেখানে প্রশ্ন করা হয় অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকে তাকে বলা হয় কি ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, তো যেখানে প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ। আর এটা প্রোনাউন কি, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড গুলো দিয়ে আমরা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি, অর্থাৎ যে সমস্ত প্রোনাউন গুলো দিয়ে আমরা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি তাদের বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হোয়াট ইজ দিস, হু ইজ দিস, হুজ ইজ দিস, এটা কার, হুম আর ইউ, হু আর ইউ, তাই তো? যেমন এই ওয়ার্ড গুলো হচ্ছে হু, হুম, হুজ, হুইচ, এই ওয়ার্ড গুলো হচ্ছে। কিন্তু হোয়াই, এই যে দুটো ওয়ার্ড আছে হোয়াই আর হোয়েন, এরা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন না, কারণ এরা এদের পরে যে এরা প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয় না আসলে। ঠিক আছে, ওই জন্য এরা প্রোনাউনের জায়গায় ব্যবহার হয় না বলে এরা প্রোনাউন নয়। ঠিক আছে, তারপরে এগুলোতে আমরা দেখি হু, হুম, হুজ, হুইচ, এই সমস্ত ওয়ার্ডগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। কারণ এগুলো যেহেতু কোশ্চেন করে বা কোশ্চেন জায়গায় বসে, যেমন আমরা যদি উদাহরণ হিসাবে বলি হু আর ইউ, দেখো তো এটা প্রশ্ন করছে কিন্তু বসেছে কোথায়, প্রোনাউনের জায়গায়, তাই তো? এটা আর ভার্বটার প্রোনাউন হিসাবে বসেছে হু, আর এটা ইউটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন, যেহেতু এটা প্রশ্ন করছে ওই জন্য। তারপর আমরা যদি বলি যে হুইচ, হুইচ বা আমরা এখানে বলছি হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, বলছে এটি কার। তাহলে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন কেন না, কারণ এটা ইজ ভার্বটার সাবজেক্ট হিসাবে বসেছে, এবং যেহেতু এটা প্রশ্ন করছে ওই জন্য এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, আর এখানে শেষে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এরপরে আমরা জানবো কোন লাস্ট একটা ভাগ, সেই ভাগটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে লাস্ট ভাগটার নাম কি, লাস্ট ভাগটার নাম হচ্ছে আমাদের 10 নম্বর ভাগটা রিলেটিভ প্রোনাউন। RELATIV, রিলেটিভ, PRONOUN। ঠিক আছে, পরবর্তী ভাগটার নাম হচ্ছে কি রিলেটিভ। রিলেটিভ মানে কি আমরা জানি সম্বন্ধ, তাই তো? তাহলে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ মানে কি আমরা জানি, বলে না আমাদের এরা আমাদের রিলেটিভ, অর্থাৎ এরা আমাদের প্রতিবেশী, অর্থাৎ সম্বন্ধ যাদের সঙ্গে আছে তাদের বলা হয় রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ এই প্রোনাউন গুলো, যে প্রোনাউন গুলো দুটি বস্তু বা যে প্রোনাউন গুলো দুটি বাক্যের মধ্যে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন কি, যে প্রোনাউন গুলো দুটি বাক্যের মধ্যে সম্পর্ক বা রিলেশন স্থাপন করে বা রিলেটিভ স্থাপন করে তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যেমন হু, হু ওয়ার্ডটা আছে, হুম আছে, আপনার হুজ আছে, দ্যাট আছে, হুইচ আছে, এই ওয়ার্ডগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে আই নো
দ্য বয়, আমি জানি ছেলেটিকে, আই নো দ্য বয় হু ইজ HONEST, যে হয় অনেস্ট। আমি সেই ছেলেটিকে জানি যে ছেলেটি হয় অনেস্ট। এরপরে আমরা আরো একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে দিস ইজ আ বুক, এটি হয় সেই বই, হুইচ আই গেভ ইউ, বলছে এটি হচ্ছে সেই বই, দিস ইজ আ বুক, এটি হচ্ছে একটি বই যেটি আমি তোমাকে দিয়েছিলাম, তাই তো, দিস ইজ আ বুক, এটি হচ্ছে একটি বই, হুইচ আই গেভ ইউ, যেটি আমি তোমাকে দিয়েছিলাম। তাহলে এখানে দেখো তো এই দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করছে কে? এই দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন হচ্ছে হুইচ। তাহলে হুইচ এখানে একটা কানেক্টর হিসাবে বসেছে, আর এখানে হুটাও একটা কানেক্টর হিসাবে বসেছে। যেমন এখানে দুটি সেন্টেন্সকে একসঙ্গে যুক্ত করছে কে? হুইচ আর হু। ঠিক আছে, আই নো দ্য বয়, এটা হচ্ছে ক্লাউজ, এটা হচ্ছে একটা ক্লাউজ। ক্লাউজ কাকে বলে আমরা জানবো, যে বাক্যের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে তাকে বলা হয় ক্লাউজ। এই যে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ক্লাউজ। আর এখানে সাবজেক্ট হিসাবে এটা ব্যবহার হয়েছে, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আদার্স ওয়ার্ড। ঠিক আছে, তো এই যে ওয়ার্ড দুটো আছে, এই দুটো হচ্ছে কানেক্টর হিসাবে এখানে ব্যবহার হয়েছে, কিন্তু এই দুটোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, কারণ এই ওয়ার্ডটার এই যে ইজ ভার্বটা আছে ওর প্রোনাউন হিসাবে ব্যবহার হয়েছে হু, আর এই হুইচ হচ্ছে এই বুক, এই বুকটির পরিবর্তে ব্যবহার হয়েছে হুইচ কথাটি। তাহলে এটাও একটা কি প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এতগুলো জানলাম, আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। চলো আমরা আবার পরের ভিডিওতে দেখা করব। তো তোমাদের কোথায় কোনো যদি অসুবিধা হয়ে থাকে বা আমারও কোনো কিছু বলতে ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। চলো পরের ভিডিওর জন্য আশা রইলো, চলো এবারে শুরু করা যাক।